আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্র থেকে সংগৃহীত হেঁয়ালির ছন্দ। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রের ভূমিকায় আমি সুমন। শুরু করা যাক আমাদের আজকের গল্প হেঁয়ালির ছন্দ। ব্যোমকেশ সরকারি কাজে আটকে গিয়েছিল, আমিও সঙ্গে ছিলাম। 2-4 দিন সেখানে কাটাবার পর দেখা গেল এটা 2-4 দিনের কাজ মোটেও নয়। সরকারি দপ্তরের পর্বত প্রমাণ দলিল দস্তাবেজ ঘেঁটে সত্য উদ্ঘাটন করতে বিস্তর সময় লাগবে। তখন ব্যোমকেশ কটকে থেকেই গেল, আমি কলকাতায় ফিরে আসলাম। বাড়িতে একজন পুরুষ না থাকলে বাঙালি গৃহস্থের সংসার চলে কি করে? কলকাতায় এসে চুপ করে বসে আছি, ব্যোমকেশ নেই, নিজেকে একটু অসহায় মনে হচ্ছে। শীতও পড়েছে, বেলা ছোট হয়েছে, তবু সময় কাটতে চায় না। মাঝে মাঝে দোকানে যাই, প্রভাতের কাজকর্ম দেখি, নতুন পাণ্ডুলিপি আসলে পড়ি, কিন্তু তবু দিনের অনেকখানি সময় শূন্য পড়ে থাকি। তারপর হঠাৎ একদিন সন্ধে কাটাবার একটা সুযোগ জুটে গেল। আমাদের বাসা বাড়িটা 3 তলা, ওপর তলায় গোটা 5 ঘর নিয়ে আমরা থাকি। মাঝের তলার ঘরগুলিতে 10-12 জন চাকুরে ভদ্রলোক মেষ হিসাবে বাস করে। নিচের তলায় ম্যানেজারের অফিস, ভাড়ার ঘর, রান্নাঘর, খাবার ঘর। কেবল কোণের একটি ঘরে এক ভদ্রলোক থাকেন। এদের সকলের সঙ্গেই আমার মুখ চেনাচিনি আছে, কিন্তু বিশেষ ঘনিষ্ঠতা নেই। সেদিন সন্ধ্যার পর আলো জেলে একটা মাসিক পত্র নিয়ে বসে আছি, এমন সময় দ্বারে টোকা পড়ল। দ্বার খুলে দেখলাম একটি মধ্যবয়স্ক ভদ্রলোক বিনীত হাস্যমুখে দাঁড়িয়ে আছেন। তাকে আগে 2-1 বাসাবাড়ির 2য় তলায় দেখেছি। কিছুদিন হলো মেসে বাসা নিয়েছে। 2য় তলার যে ঘরটি তিনি ভাড়া নিয়েছেন সেখানে একাই বাস করেন। একটু শৌখিন গোছের লোক, সিল্কের চুড়িদার পাঞ্জাবির ওপর গরম জহর কুর্তা, মাথার চুল পাকার চেয়ে কাঁচাই বেশি, ফিটফাট চেহারা। যুক্ত করে নমস্কার করে তিনি বললেন, মাফ করবেন, আমার নাম ভূপেশ চট্টোপাধ্যায়, 2 তলায় থাকি। বললাম, হ্যাঁ আপনাকে কয়েকবার দেখেছি, নাম জানতাম না। আসুন। ঘরে এনে তাকে বসালাম। তিনি বসতে বসতে বললেন, মাস 1.5 হলো কলকাতায় এসেছি, বীমা কোম্পানিতে কাজ করি। কখন কোথায় আছি কিছুই ঠিক নেই, হয়তো কালই অন্য কোথাও বদলি করে দেবে। আমি একটু অস্বস্তি বোধ করে বললাম, আপনি বীমা কোম্পানির লোক, কিন্তু আমি তো কখনো জীবন বীমা করাইনি, আর করবার পরিকল্পনাও নেই। তিনি ঠিক আগের মতন হেসে বললেন, না 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 না, আমি সেজন্য আসিনি। আমি বীমা কোম্পানির অফিসে কাজ করি বটে, কিন্তু দালাল নই। আমি এসেছিলাম একটু একটু অপ্রস্তুত ভাবে থেমে তিনি আবার বললেন, আমার না একটু ব্রিজ খেলার নেশা আছে, বুঝলেন। এখানে এসে অবধি খেলতে পাইনি, পেটটা বেজায় ফুলেছে। অতি কষ্টে আমি 2 জন ভদ্রলোককে জোগাড় করেছি। তারা 2 তলায় 3 নম্বর ঘরে থাকেন, কিন্তু 4র্থ ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন কার্ড থ্রো ব্রিজ খেলে কাটালাম, কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? আজ ভাবলাম দেখি যদি অজিত বাবু ব্রিজ খেলার শখ থাকে। একসময় ব্রিজ খেলার শখ ছিল বটে আমার, শখ নয়, প্রচণ্ড নেশা। অনেকদিন খেলিনি, নেশা মরে গিয়েছে। তবু মনে হলো সঙ্গীহীনভাবে নীরস পত্রিকা পড়ার চেয়ে সন্ধে কাটানোর এর থেকে ভালো সুযোগ আর হবে না। তাই বললাম, বেশ তো বেশ তো, আমার অবশ্য অভ্যেস ছেড়ে গেছে, তবু মন্দ কি,
ভূপেশবাবু তড়িতে উঠে পড়লেন। আচ্ছা, তাহলে চলুন, আমার ঘরে ব্যবস্থা করে রেখেছি, মিছে সময় নষ্ট করে লাভ কি? বললাম, আপনি এগোন, আমি চা খেয়েই যাচ্ছি। তিনি বললেন, আরে না না, আমার ঘরেই চা খাবেন, চলুন 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 চলুন। তার আগ্রহ দেখে হাসিও পেল। এককালে আমারও এমনি আগ্রহ ছিল। সন্ধ্যের সময় ব্রিজ না খেললে মনে হতো দিনটাই বৃথা গেল। তাই অগত্যা আর কথা বাড়ালাম না, চটপট উঠে পড়লাম। সত্যবতীকে জানিয়ে ভূপেশবাবুর সঙ্গে নিচে নেমে পড়লাম। সিঁড়ি দিয়ে নেমে দোতলার প্রথম ঘরটি ভূপেশবাবুর। নিজের ঘরের কাছে দাঁড়িয়ে তিনি হাঁক দিলেন, রামবাবু, ও বড়মালি বাবু, আপনারা আসুন, অজিত বাবুকে পাগড়েছি। বারান্দার মাঝখানে 3 নম্বর ঘরের দরজার ফাঁক থেকে দুটি মুন্ডু উকি মারল। তারপর আসছে বলেই অদৃশ্য হয়ে গেল। ভূপেশবাবু আমাকে নিয়ে নিজের ঘরে প্রবেশ করলেন এবং আলো জ্বেলে দিলেন। ভূপেশবাবুর ঘরটি বেশ সুপরিসর। বাইরের দিকের দুটো দেওয়ালি, দুটি গড়াযুক্ত জানলা। ঘরের এক পাশে তক্তপোষের ওপর সুচনি ঢাকা বিছানা, অন্য পাশে খালি আলমারি, মাথায় ঝকঝকে স্টোভ, চায়ের সরঞ্জাম ইত্যাদি। ঘরের মাঝখানে একটু নিচু টেবিল ঘিরে 4খানি চেয়ার, স্পষ্টই বোঝা যাচ্ছে তাস খেলবার জন্য টেবিল। তাছাড়া ঘরের ড্রেসিং টেবিল, কাপড় রাখার দেরাজ প্রভৃতি যে কয়টি ছোটখাটো আসবাব আছে সমস্তই সুরুচির পরিচয়। ভূপেশবাবুর রুচি একটু বিলেতি ঘেঁষা। ভূপেশবাবু আমাকে চেয়ারে বসতে বলে বললেন, চায়ের জলটা চড়িয়ে দিই, 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। তিনি স্টোভ জ্বালিয়ে জল চড়ালেন। ইতিমধ্যে রামবাবু ও বনমালী বাবু এসে উপস্থিত হলেন। পূর্ব পরিচয় থাকলেও ভূপেশবাবু আর একবার পরিচয় করিয়ে দিতে গেলেন। হ্যাঁ, ইনি হলেন রামচন্দ্র রায় আর ইনি বনমালী চন্দ। দুজনে একই ঘরে থাকেন এবং একই ব্যাংকে কাজ করেন। হ্যাঁ, আমি লক্ষ্য করলাম আরও ঐক্য আছে। একসঙ্গে দুজনকে কখনো দেখিনি বলেই বোধহয় লক্ষ্য করিনি। দুজনেরই বয়স 45 থেকে 55-র মধ্যে। দুজনেরই মোটাসোটা মাঝারি দৈর্ঘ্যের চেহারা। দুজনেরই মুখের ছাঁচ একই রকম, মোটা নাক, বিরল ভুরু, চওড়া চিবুক। সাদৃশ্যটা স্পষ্টই বংশগত। আমার লোভ হলো এদেরকে একটু চমক লাগিয়ে দিই। হাজার হোক, আমি ব্যোমকেশের বন্ধু বলে কথা। তাই বললাম, আপনারা কি মাস্তুতো ভাই? দুজনেই চমকে উঠল, একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। তারপর রামবাবু একটু রুক্ষস্বরে বললেন, না না, আমি বৈদ্য, বনমালী বাবু কায়স্থ। অপ্রতিভ হয়ে কি করব বুঝতে পারছি না। আমতা আমতা করে কৈফিয়ত দেওয়ার চেষ্টা করছি, এমন সময় ভূপেশবাবু 1 প্লেট সিঙাড়া এনে আমাকে উদ্ধার করে দিলেন। তারপর চা আসলো। তাড়াতাড়ি চা পর্ব শেষ করে আমরা খেলতে বসলাম। মাস্তুতো ভাইয়ের প্রসঙ্গটা চাপাই পড়ে গেল। খেলতে বসে দেখলাম এতদিন পরেও ব্রিজ খেলা ভুলিনি। খেলার এবং ডাকের কলাকৌশল সমস্তই আমার আয়ত্তের মধ্যে আছে। সামান্য বাজি রেখে খেলা। খেলার শেষে বড়জোর 4 আনা লাভ লোকসান থাকে, কিন্তু এই বাজিটুকু না থাকলে খেলার রস জমে না। প্রথম রাবারে আমি রামবাবুর জুড়িদার হলাম। রামবাবু একটি মোটা চুরুট ধরালেন। ভূপেশবাবু আর আমি দুজনে জ্বালালাম সিগারেট। বনমালী বাবু কেবল সুপুরি লবঙ্গ মুখে দিলেন। তারপর খেলা চলতে লাগলো। একটা রাবার শেষ হতেই তাস কাটিয়ে জুড়িদার বদল করে আবার খেলা চলল। এরা 3 জনেই ভালো খেলোয়াড়। কথাবার্তা বেশি হচ্ছে না, সকলেরই মন খেলায় মগ্ন। কেবল সিগারেট ও সিগারেটের আগুন অনির্বাণ জ্বলছে। ভূপেশবাবু একসময় উঠে গিয়ে জানলা খুলে দিয়ে নিঃশব্দে আবার এসে বসে পড়লেন। খেলা শেষ হলো তখন রাত্রি 9টা বেজে গেছে। মেষের চাকর এরই মধ্যে 2বার খাওয়ার তাগিদা দিয়ে গেছে। হার জিতের অঙ্ক কষে দেখা গেল আমি 2 আনা জিতেছি। মহানন্দে জেদবার পয়সা পকেটস্থ করে উঠে পড়লাম। ভূপেশবাবু স্মিত মুখে বললেন,
কাল আবার বসবেন তো? আমি বললাম, বসবো। ওপরে এসে সত্যবতীর কাছে একটু বকুনি খেলাম। শীত ঋতুতে রাত্রির 9টা কম নয়, কিন্তু অনেকদিন পর ব্রিজ খেলে মনটা ভরাট ছিল। সত্যবতীর বকুনি হেসেই উড়িয়ে দিলাম। অতঃপর প্রত্যহ এইভাবে আমাদের তাসের আড্ডা বসতে লাগলো। ঘরে সন্ধ্যাবাতি জ্বালার প্রায় সঙ্গে সঙ্গে সভা বসে, রাত্রি 9টা পর্যন্ত চলে। 5-6 দিনে এই 3টি মানুষ সম্পর্কে একটা মোটামুটি ধারণা জন্মালো। ভূপেশবাবু সহৃদয়, মিষ্টভাষী, অতিথি বৎসল, ব্রিজ খেলার প্রতি গাঢ় অনুরাগ। রামবাবু একটু গম্ভীর প্রকৃতির, বেশি কথা বলেন না, কেউ খেলায় ভুল করলেও তর্ক করেন না। বনমালী বাবু রামবাবুকে অতিশয় শ্রদ্ধা করেন, তার অনুকরণে ভিরিক্কি হওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেন না। দুজনেই স্বল্পভাষী, তাস খেলার প্রতি গভীর আসক্তি। দুজনেরই কথায় সামান্য পূর্ববঙ্গের টানও আছে। 6 দিন আনন্দে তাস খেলেছি। আমাদের আড্ডা একটি চিরস্থায়ী প্রতিষ্ঠানে পরিণত হবার উপক্রম করছে, এমন সময় নিচের তলায় একটি মারাত্মক ব্যাপার ঘটে গিয়ে আমাদের সভাটিকে পুরো টলমল করে দিল। নিচের তলার একমাত্র বাসিন্দা নটবর নস্কর হঠাৎ খুন হলেন। তার সঙ্গে অবশ্য আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু মাঝগঙ্গা দিয়ে জাহাজ যদি যায়, ঢেউ তো তীরে এসে লাগবেই। সেদিন 6:30টার সময় একটি র্যাপার গায়ে জড়িয়ে আমি আড্ডায় যাবার জন্য বার হলাম। আমার একটু দেরি হয়ে গেছে আজ, তাই সিঁড়ি দিয়ে চটি ফটফট করে তাড়াতাড়ি করে নামছি। শেষের ধাপে পৌঁছেছি এমন সময় দুম করে একটি শব্দ শুনে দাঁড়িয়ে পড়লাম। শব্দটা কোথা থেকে আসলো ঠিক ঠাহর করতে পারলাম না। রাস্তায় হয়তো মোটর বা অন্য কিছু ব্যাকফায়ার করেছে, কিন্তু বেশ জোরে আওয়াজ। রাস্তা থেকে কি এত জোরে আওয়াজটা আসার কোনো সম্ভাবনা আছে? কিছুক্ষণ থেমে থেকে আমি আবার ভূপেশবাবুর ঘরের দিকে এগোতে থাকলাম। ঘরের আলো জ্বলছে। দেখলাম ভূপেশবাবু পাশের দিকের জানলার গড়ার ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কিছু যেন দেখছেন। রামবাবু আর বনমালী বাবু তার পিছন থেকে একইভাবে দাঁড়িয়ে উঁকি মারবার চেষ্টা করছেন। আমি যখন প্রবেশ করলাম, তখন ভূপেশবাবু উত্তেজিত স্বরে বললেন, ওই গলিটা থেকে বেরিয়ে গেল, দেখতে পেলেন? গায়ে বাদামি রঙের আলো। আমি পিছন থেকে বললাম, কি ব্যাপার? সকলেই ভিতর দিকে ফিরলেন। ভূপেশবাবু বললেন, আরে আওয়াজটা শুনতে পেয়েছেন মশাই? এই জানলার নিচের গলি থেকে এলো। সবে মাত্র জানলাটা খুলেছি, অমনি দুম করে শব্দ। গলা বাড়িয়ে দেখলাম একটা লোক তাড়াতাড়ি গলি দিয়ে বেরিয়ে গেল। আমাদের বাড়িটা সদর দরজার ওপরেই। বাড়ির পাশ দিয়ে একটা ইট বাঁধানো সরু কানা গলি। বাড়ির চাকর বাকররা ওই পথ দিয়ে যাতায়াত করে। আমার একটু খটকা লাগলো। বললাম, এই ঘরের নিচের ঘরের এক ভদ্রলোক থাকেন, তার ঘর থেকে শব্দটা আসেনি তো? ভূপেশবাবু বললেন, কি জানি, আমার ঘরের নিচে এক ভদ্রলোক থাকেন বটে, কিন্তু তার নাম আমি জানি না। রামবাবু ও বনমালী বাবু মুখ তাকাতাকি করলেন। তারপর রামবাবু গলা ঝাড়া দিয়ে বললেন, নিচের ঘরে যে থাকে তার নাম নটবর নস্কর। বললাম, চলুন তো, তিনি যদি ঘরে থাকেন বলতে পারবেন কিসের আওয়াজ হয়েছে। ওদের 3 জনের বিশেষ আগ্রহ ছিল না, কিন্তু আমি সত্যান্বেষী ব্যোমকেশের বন্ধু, আমি শব্দের মূল অনুসন্ধান না করে ছাড়বো কেন? বললাম, আরে চলুন চলুন, একটিবার দেখে এসেই খেলায় বসে যাব। শব্দটা যদি স্বাভাবিক শব্দ হতো তাহলে কথা ছিল না, কিন্তু গলি দিয়ে একটা লোক এসে যদি নটবর বাবুর ঘরে চিনে পটকা ছুঁড়ে থাকে, তাহলে তো খোঁজ নেওয়াটা দরকার নাকি? অনিচ্ছা ভরে 3 জন আমার সঙ্গে চললেন। নিচের তলায় ম্যানেজার শিবকালী বাবুর অফিসে তালা ঝুলছে, স্টোর রুমের দরজাও বন্ধ।
ভোজন কক্ষটি খোলা আছে, কারণ সেখানে কয়েকটি কাঠের পিঁড়ি ছাড়া আর কিছুই নেই। কেবল নটবর বাবুর দরজা ভেজানো রয়েছে, বাইরে তালা লাগানো নেই। সুতরাং তিনি ঘরেই আছেন, এরূপ একটা অনুমান করা অন্যায় হবে না। আমি ডাক দিলাম, নটবর বাবু। সাড়া নেই। আরো একবার অপেক্ষাকৃত একটু উচ্চস্বরে ডেকেও যখন কোনো উত্তর পাওয়া গেল না, তখন আমি আস্তে আস্তে দরজা ঠেললাম। দরজা একটু ফাঁকও হলো। ঘর অন্ধকার, কিছুই দেখা যায় না, কিন্তু একটা মৃদু গন্ধ নাকে আসলো, বারুদের গন্ধ। আমরা সচকিত দৃষ্টি বিনিময় করলাম। ভূপেশবাবু বললেন, দৌড়ের পাশেই নিশ্চয়ই আলোর সুইচটা আছে, দাঁড়ান আমি জ্বালছি। তিনি আমাকে সরিয়ে ঘরের মধ্যে উঁকি মারলেন, তারপর হাত বাড়িয়ে সুইচ খুঁজতে লাগলো। কট করে একটা শব্দ হলো, আলো জ্বলে উঠল। মাথার উপর বিদ্যুতের নির্মম আলোকে প্রথম যে বস্তুটি আমার চোখে পড়ল তা হলো নটবর বাবুর মৃতদেহ। তিনি ঘরের মাঝখানে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন। গায়ে সাদা সোয়েটার ও ধুতি। সোয়েটারের বুকের কাছ থেকে গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে। নটবর নস্কর জীবিত অবস্থাতেও খুব একটা সুদর্শন পুরুষ ছিলেন না। দোহারা পেট মোটা গোছের শরীর, হামদো মুখটাতে গভীর বসন্তের দাগ, কিন্তু মৃত্যুতে তার মুখখানা আরো বিভৎস হয়ে গেছে। সে বিভৎসতার বর্ণনা আর দিলাম না। মৃত্যু ভয় যে কিরকম কুৎসিত আবেগ তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছুক্ষণ কাঠপুতুলের ন্যায় দাঁড়িয়ে থাকবার পর রামবাবুর গলার মধ্যে হেঁচকি তোলার মতন শব্দ করলেন। দেখলাম তিনি মহাবিষ্ট অবিশ্বাস ভরা চোখে মৃতদেহের প্রতি চেয়ে আছেন। বনমালীবাবু হঠাৎ তার একটা হাত খামচিয়ে ধরে রুদ্ধস্বরে বললেন, দাদা, নটবর নস্কর মারা গেছে। তার অভিব্যক্তি দুঃখের কিংবা বিস্ময় কিংবা আনন্দের ঠিক ধরতে পারলাম না। ভূপেশবাবু শুকনো মুখে বললেন, মারা গেছে তাতে সন্দেহ নেই, বন্দুকের গুলিতে মরেছে। ওই যে জানলার উপর দেখতে পাচ্ছেন? গরাদযুক্ত জানলা খোলাই রয়েছে, তার পৈঠার ওপর একটি পিস্তল। চিত্রটা পুরো স্পষ্ট হয়ে উঠল আমার কাছে। জানলার বাইরের গলিতে দাঁড়িয়ে আততায়ী নটবর নস্করকে গুলি করলো, তারপর পিস্তলটি জানলার পৈঠার ওপর রেখে চলে গেল। এই সময় পিছন দিকে দ্রুত পদশব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখলাম মেসের ম্যানেজার শিবকালী চক্রবর্তী এসেছেন। তার চিমড়ে চেহারা, গতি অকারণে ক্ষিপ্র, চোখের দৃষ্টি অকারণে ব্যাকুল। কথা বলবার সময় একটা কথা একাধিকবার উচ্চারণ না করে শান্তি পান না। তিনি আমাদের কাছে এসে বললেন, আপনারা এখানে এখানে কি হয়েছে? নিজের চোখেই দেখুন। আমরা দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম। শিবকালীবাবু রক্তাক্ত মৃতদেহ দেখে আঁতকে উঠে বললেন, হ্যাঁ, একি নটবর নস্কর মারা গেছে? রক্ত রক্ত কি করে মারা গেল? কি হলো? জানলার দিকে আঙুল নির্দেশ করে বুঝিয়ে বললাম, ওই দিকে দেখলেই বুঝতে পারবেন। পিস্তল দেখে শিবকালীবাবু আবার ত্রাসক্তি করলেন। হ্যাঁ, পিস্তল। পিস্তলের গুলিতে নটবর বাবু খুন হয়েছেন। পিস্তলের গুলিতে নটবর বাবু খুন হয়েছে? কে খুন করেছে? কখন খুন করেছে? বললাম, কে খুন করেছে জানি না, কিন্তু কখন খুন করেছে বলতে পারি, মিনিট 5 আগে। সংক্ষেপে পরিস্থিতিটা বুঝিয়ে দিলাম। তিনি ব্যাকুল চোখে মৃতদেহের দিকে চেয়ে থাকলেন। এতক্ষণ লক্ষ্য করিনি, হঠাৎ চোখ পড়ল শিবকালীবাবুর গায়ে বাদামি রঙের আলোয়ান। বুকটা ধড়াস করে উঠল। বুকের ধরফরানি দমন করে বললাম, আপনি কি বাসায় ছিলেন না, বেরিয়েছিলেন? তিনি উদ্ভ্রান্তভাবে বললেন, হ্যাঁ, আমি কাজে বেরিয়েছিলাম, কিন্তু এখন উপায়? কর্তব্য কি? বললাম, প্রথম কর্তব্য পুলিশকে খবর দেওয়া। শিবকালীবাবু বললেন, তাই তো ঠিক কথা, কিন্তু আমার তো টেলিফোন নেই। অজিত বাবু,
আপনার টেলিফোন আছে যদি? আমি বললাম এক্ষুনি পুলিশকে আমি টেলিফোন করে দিচ্ছি, আপনারা কিন্তু ঘরে ঢুকবেন না, যতক্ষণ না পুলিশ আসছে এখানেই দাঁড়িয়ে থাকুন। আমি তাড়াতাড়ি ওপরে উঠে আসলাম। ঘরে প্রবেশ করে আয়নায় নিজের প্রতিবিম্ব চোখে পড়ল। আমার গায়েও বাদামি রঙের আলোয়ান। আমাদের পাড়ার তৎকালীন দারোগা প্রণব গুহ মহাশয়ের সাথে আমাদের পরিচয় ছিল। কর্মপটু বয়স্ক লোক, কিন্তু ব্যোমকেশের প্রতি তিনি প্রসন্ন ছিলেন না। অবশ্য তার প্রসন্নতা কোনো প্রকার বাকপারুষ্য বা রূঢ়তার মাধ্যমে প্রকাশ পেত না। ব্যোমকেশকে তিনি অতিরিক্ত সম্মান প্রদর্শনপূর্বক কথা বলে কথার শেষে অনুচ্চ স্বরে একটু হাসতেন। বোধহয় দুজনের মনের ধাতুগত বিরোধ ছিল। তাছাড়া সরকারি কার্যকলাপে বেসরকারি মানুষের নাক গলানো প্রণববাবু পছন্দ করতেন না। টেলিফোনে আমার বার্তা শুনে তিনি ব্যঙ্গ ভরে বললেন, বলেন কি? বাঘের ঘরে ঘোগের বাসা, সর্ষের মধ্যে ভূত? তা ব্যোমকেশ বাবু যখন রয়েছেন তখন আমাকে আর কি দরকার? তিনিই তদন্ত করুন। বিরক্ত হয়ে বললাম, ব্যোমকেশ কলকাতায় নেই, থাকলে অবশ্যই করত। প্রণব দারোগা বললেন, আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। খিক খিক করে দুবার হেসে তিনি ফোনটা রেখে দিলেন। আমি আবার নিচের তলায় নেমে গেলাম। আধ ঘন্টা পরে প্রণববাবু দলবল নিয়ে আসলেন। আমাকে দেখে খিক খিক করে হাসলেন, তারপর গম্ভীর হয়ে লাশ তদারক করলেন। জানলা থেকে পিস্তলটা রুমালে জড়িয়ে সন্তর্পণে পকেটে রাখলেন। অবশেষে লাশ চালান দিয়ে ঘরের একটি মাত্র চেয়ারে বসে বাসার সকলকে জেরা আরম্ভ করলেন। আমি যা জানতাম বলে দিলাম, বাকি সকলের বয়ান সংক্ষেপে আমি এখানে বলছি। ম্যানেজার শিবকালীবাবু ব্রহ্মচারী ব্রতধারী পুরুষ। 25 বছর ধরে তিনি মেস চালাচ্ছেন। এই মেসই তার স্ত্রী পুত্র পরিবার। নটবর নস্কর প্রায় 3 বছর পূর্বে নিচের তলার এই ঘরটি বাসা হিসাবে ভাড়া নিয়েছিলেন। তার বয়স অনুমান 55। কারোর সাথে বেশি মেলামেশা করতেন না। রামবাবু এবং বনমালীবাবু কাল ভদ্রে তার ঘরে আসতেন। শিবকালীবাবুর সাথে নটবর নস্করের অপ্রীতি ছিল না, কারণ নটবর প্রতি মাসের 1 তারিখে মেসের পাওনা টাকা চুকিয়ে দিতেন। শিবকালীবাবু আজ বিকেলে খবর পেয়েছিলেন যে কোনো এক গুদামে সস্তায় আলু পাওয়া যাচ্ছে, তাই তিনি আলু কিনতে গিয়েছিলেন। কিন্তু আলু আগেই বিক্রি হয়ে গিয়েছে, তাই তিনি শূন্য হাতে ফিরে এসেছেন। ভূপেশবাবু বীমা কোম্পানিতে চাকরি করেন। মাস দেড়েক হলো বদলি হয়ে কলকাতায় এসেছেন। বয়স 45, বিপত্নিক, নিঃসন্তান। গৃহ বলতে কিছুই নেই। কর্মসূত্রে ভারতের যত্রতত্র ঘুরে বেড়ায়। তাস খেলায় দল বাঁধা, এবং আজ সন্ধ্যার ঘটনা ভূপেশবাবু যথাযথ বর্ণনা করলেন। বাদামি আলোয়ান গায়ে লোকটারও উল্লেখ করলেন। লোকটার মুখ তিনি ভালো করে দেখতে পাননি। ভবিষ্যতে তাকে দেখলে চিনতে পারবেন এমন কোনো সম্ভাবনা নেই। রামচন্দ্র রায় ও বনমালী চন্দ্রের এজাহার প্রায় একই প্রকার। লক্ষ্য করলাম রামবাবু ধীর স্থিরভাবে উত্তর দিলেও বনমালীবাবু একটু বিচলিত হয়ে পড়ছেন। তারা পূর্বে ঢাকায় ছিলেন, একসঙ্গে একটি বিলাতি কোম্পানিতে চাকরি করতেন। দেশ বিভাগের হাঙ্গামায় তাদের স্ত্রী পুত্র পরিবার সকলেই নিহত হয়েছে। তারা অতি কষ্টে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। রামবাবুর বয়স 48, বনমালীবাবু 45। তারা কলকাতায় এসে এই মেসে আছেন এবং একটি ব্যাংকে কাজ করছেন। এইভাবে 3 বছর কেটেছে। তাদের ব্রিজ খেলার শখ আছে, কিন্তু কলকাতায় আসার পর খেলার সুযোগ হয়নি। কয়েকদিন আগে ভূপেশবাবু নিজের ঘরে ব্রিজ খেলার ব্যবস্থা করেছেন। সেই অবধি বেশ আনন্দের সন্ধ্যা কেটেছে। তারপর আজ তাদের ভূপেশবাবুর ঘরে পদার্পণ করার 5 মিনিটের মধ্যে হঠাৎ গলির মধ্যে দুম করে আওয়াজ হলো। নটবরবাবুর সাথে তাদের ঢাকায় আলাপ ছিল, সামান্য আলাপ, বেশি ঘনিষ্ঠতা নয়। নটবরবাবু ঢাকায় নানা প্রকার দালালির কাজ করতেন। কলকাতায় একই মেসে থাকার দরুন তাদের মধ্যে দেখাশোনা হতো। রামবাবু ও বনমালীবাবু মাঝে মধ্যে এই ঘরে এসে গল্প সল্প করতেন। নটবরবাবু অন্য কোনো বন্ধু বান্ধব আছে কিনা তারা জানেন না। বাদামি আলোয়ান গায়ে লোকটাকে তারা গলির মোড়ে সন্ধ্যার আবছায়া আলোয় পলকের জন্য দেখেছিলেন। আবার দেখলে চিনতে পারবেন না।
মেসে অন্য যারা থাকতেন তারা কেউ কিছু বলতে পারল না। দ্বিতীয় তলায় অন্য প্রান্তে একটি ঘরে পাশার আড্ডা বসেছিল। 4 জন খেলুড়ে এবং আরো গুটি চারেক দর্শক সেখানে উপস্থিত ছিলেন। তারা বন্দুকের শব্দ শুনতে পায়নি। মেসের কারোর সাথেই নটবর বাবুর সামান্য মুখ চেনাচিনি ছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না। কেবল মেসের ভৃত্য হরিপদ একটা কথা বলল, যা অবান্তর হতেও পারে আবার অর্থপূর্ণও হতে পারে। সন্ধ্যা 6টার সময় দ্বিতীয় তলায় সুরেনবাবু হরিপদকে পাঠিয়েছিল মোড়ের হোটেল থেকে আলুর চপ কিনে আনতে। চপ কিনে খিড়কির পথে ফেরবার সময় হরিপদ শুনতে পেয়েছিলেন নটবর বাবুর ঘরে কেউ এসেছেন এবং মৃদু গুঞ্জনে কথা বলছেন। নটবর বাবুর দরজা ভেজানো ছিল বলে ঘরের ভিতর কে আছে হরিপদ দেখতে পায়নি, গলার স্বরও চিনতে পারেনি। নটবর বাবুর ঘরে কেউ বড় একটা আসে না, তাই হরিপদ বিশেষ করে এটা লক্ষ্য করেছিল। সময় সম্বন্ধে সে স্পষ্টভাবে কিছু বলতে পারল না, তবে সুরেনবাবু স্পষ্টাক্ষরে বলল যে তিনি সন্ধ্যে 6টার সময় চপ আনতে দিয়েছিলেন, অর্থাৎ মৃত্যুর আধ ঘন্টা আগে নটবর বাবুর ঘরে লোক এসেছিল। মেসের কেউ নয়, কারণ কেউই স্বীকার করলো না যে, সুতরাং বাইরের লোক, হয়তো বাদামি আলোয়ান গায়ে লোকটা, কিংবা অন্য কেউ। হরিপদর এজাহার থেকে কিছুই ধরাছোঁয়া যায় না। সকলের এজাহার লেখার পর প্রণব দারোগা বললেন, আপনারা এখন যেতে পারেন। আমরা ঘর খানা তল্লাশি করব। হ্যাঁ, অজিত বাবু এবং শিবকালী বাবু দুজনকেই জানিয়ে দিচ্ছি, যতদিন না খুনের কিনারা হয় ততদিন আমার অনুমতি না নিয়ে কলকাতার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। অবাক হয়ে বললাম, তার মানে? প্রণব দারোগা বললেন, তার মানে আপনার এবং শিবকালী বাবুর গায়ে বাদামি রঙের আলোয়ান আছে। আচ্ছা, আসুন। তিনি আমাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। আমরা যে যার কোটের দিকে ফিরে তাকালাম। তাস খেলার কথা মনেই হল না। পরের দিনটা নিষ্ক্রিয় বৈচিত্র্যহীনভাবে কেটে গেল। পুলিশের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। প্রণব দারোগা গতরাত্রে নটবরবাবুর ঘর খানা তল্লাশ করে তালা লাগিয়ে দিয়ে চলে গেছেন। কিছু কাগজপত্র নিয়ে গেছেন। লোকটি আমাদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, কিন্তু এমন সময় মিষ্টিভাবে বিদ্বেষ প্রকাশ করে যে কিছু বলবার থাকে না। তিনি জানেন আমার অকাট্য আলিবাই আছে, তবু তুচ্ছ ছুতো দিয়ে আমার ওপর কলকাতা থেকে নিষেধাজ্ঞা জারি করলো। আমি ব্যোমকেশের বন্ধু, তাই আমাকে উত্ত্যক্ত করাই তার একমাত্র উদ্দেশ্য। বুঝতে পারছি। সকালবেলা মেসের বাবুরা নিজ নিজ অফিসে চলে গেল। কারোর মনে কোনো বিকার নেই। নটবর নস্কর নামক একটি মানুষ 3 বছর মেসে ছিলেন। তিনি যে বন্দুকের গুলিতে মারা গেছেন সেজন্য কারো কোনো আক্ষেপ নেই। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, সকলেরই এইরূপ একটি পরমার্থিক মনোভাব। সন্ধ্যেবেলা ভূপেশবাবুর ঘরে গেলাম। রামবাবু ও বনমালীবাবু দুজনেই উপস্থিত আছেন। সকলেরই একটু নিস্তেজ অবস্থা। খেলার কথা আজ কেউ উল্লেখ করলো না। চা পান করতে করতে মন মরাভাবে নটবর নস্করের মৃত্যু সম্বন্ধে আলোচনা করছি এবং পুলিশের অকর্মণ্যতার নিন্দা করে সভা ভঙ্গ হলো। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে একটা আইডিয়া মাথায় আসলো। প্রণব দারোগা যত কর্মকুশলী হন, তার দ্বারা নটবর বাবুর খুনের কিনারা হবে না। ব্যোমকেশ এখানে নেই, তাসের আড্ডা ম্রিয়মান। এ অবস্থায় নিষ্কর্মার মতো বসে না থেকে আমি যদি ঘটনাটা লিখে রাখি তাহলে মন্দ হয় না। আমারও কিছু একটা করা হবে এবং ব্যোমকেশ ফিরে এসে আমার লেখা পড়লে হয়তো খুনের একটা হেস্তনেস্ত করতে পারবে। যেমন ভাবনা তেমন কাজ। রাত্রেই লিখতে বসে গেলাম। ব্যোমকেশ যাতে খুদ ধরবার সুযোগ না পায় এমনি ভাবে ঘটনার ভূমিকা থেকে আরম্ভ করে আমার দৃষ্টিকোণ থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি লিপিবদ্ধ করলাম।
লেখা শেষ হলো পরদিন দুপুরে। লেখা শেষ হলো বটে, কিন্তু কাহিনীটি তো শেষ হলো না। কবে কোথায় গিয়ে নটবরবাবুর হত্যা কাহিনী শেষ হবে কে জানে। হয়তো হত্যাকারীর নাম চিরদিনই অজ্ঞাত থেকে যাবে। একটু অপরিতৃপ্ত মন নিয়েই সবেমাত্র সিগারেট ধরিয়েছি, এমন সময় সুটকেস হাতে গুটি গুটি ব্যোমকেশের প্রবেশ। আমি লাফিয়ে উঠলাম, আরে তুমি ফিরে এসেছো? কাজ শেষ হয়ে গেল? ব্যোমকেশ বলল, কাজ এখনো আরম্ভই হয়নি। সরকারের 2 দপ্তরে ঝগড়া বেঁধে গেছে। আগে কে বা প্রাণ করিবেন দান, তারই লাগি কাড়াকাড়ি। দেখে শুনে আমি ঠিক করলাম আমার চলে যাই ভালো। এদের কামড়া কামড়ি থামলে আবার যাব। সত্যবতী ভিতর থেকে ব্যোমকেশের কণ্ঠস্বর শুনতে পেয়েছিল। আঁচলে হাত মুছতে মুছতে ছুটে আসলো। তাদের দাম্পত্য জীবন নতুন নয়, কিন্তু এখনো ব্যোমকেশকে অপ্রত্যাশিতভাবে কাছে পেলে সত্যবতীর চোখে আনন্দবিহল জ্যোতি ফুটে ওঠে। দাম্পত্য পুনর্মিলনের পালা শেষ হলে আমি নটবর প্রসঙ্গ উত্থাপন করলাম এবং লেখাটি পড়তে দিলাম। ব্যোমকেশ চায়ে চুমুক দিতে দিতে পড়ল। সন্ধে 6টা বাজার পর সে লেখাটা আমাকে ফেরত দিয়ে বলল, প্রণব দারোগা তোমাকে শহরবন্দি করে রেখেছে? লোকটা যে আমাদের কি চোখেই দেখছে। শেষ হলো আমাদের আজকের গল্প। কাল তার সঙ্গে একবার আবার দেখা আপনাদের করতে সঙ্গে যাব। দেখা হবে নতুন চলো, রোমাঞ্চকর আজ ভূপেশ বাবুর সঙ্গে আলাপটা সেরে ভালো আসি। থাকুন, সুস্থ থাকুন। আমি এবং বুঝলাম সঙ্গে থাকুন। ব্যোমকেশ আকৃষ্ট হয়েছে। খুশি হয়ে বললাম, চলো, রামবাবু আর বনমালীবাবুর সঙ্গেও দেখা হতে পারে। দুতলায় ভূপেশবাবুর ঘরে ব্যোমকেশকে নিয়ে গেলাম। আমার অনুমান মিথ্যে নয়, রামবাবু ও বনমালীবাবু উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিতে হলোই না। সকলেই ব্যোমকেশের চেহারার সঙ্গে পরিচিত। ভূপেশবাবু সমাদরের সাথে ব্যোমকেশকে অভ্যর্থনা করলেন এবং চায়ের জল চাপিয়ে দিলেন। রামবাবুর গাম্ভীর্য অটল রইল, কিন্তু বনমালীবাবুর চোখে ত্রস্ত সতর্কতা উঁকিঝুঁকি মারতে লাগলো। ব্যোমকেশ একটা চেয়ারে উপবেশন করে বলল, আমারও এক সময় ব্রিজের নেশা ছিল। তারপর অজিত দাবা খেলতে শিখিয়েছে, কিন্তু এখন আর খেলাধুলা ভালো লাগে না। ভূপেশবাবু স্টোভের ওপর ফুটন্ত জলে চায়ের পাতা ছড়াতে ছড়াতে তার দিকে ঘাড় ফিরিয়ে হাসি মুখে বললেন, এখন শুধু পরাণের সাথে খেলিব, আজিকে মরণ খেলা। ভূপেশবাবুর মুখে রবীন্দ্র কাব্য শুনে একটু চমকিয়ে গেলাম। তিনি বিমার অফিসে চাকরি করেন, আবার কাব্য চর্চাও করেন। ব্যোমকেশ শান্তভাবে বলল, ঠিক বলেছেন। মৃত্যুর সঙ্গে সারা জীবন খেলা করে করে এমন অবস্থা হয়েছে যে হালকা খেলায় আর মন বসে না। ভূপেশবাবু বলিলেন, আপনার কথা স্বতন্ত্র। আমি মৃত্যু নিয়ে কারবার করি। বিমার কাজ, মৃত্যুর ব্যবসা ছাড়া আর কি বলুন, কিন্তু আমার এখনো ব্রিজ খেলতে ভালো লাগে। ব্যোমকেশ ভূপেশবাবুর সঙ্গে কথা বলছিল বটে, কিন্তু তার চোখ রামবাবু আর বনমালীবাবুর দিকেই ঘোরাফেরা করছিল। তারা নির্বাক বসেছিল। এই ধরনের হালকা অথচ মার্জিত রুচি বাক্যালাপের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নেই। ভূপেশবাবু চায়ের পেয়ালা আর ক্রিম কেকার এনে সামনে রাখলেন। ব্যোমকেশ যেন চিন্তা করতে করতে বলল, আপনিও স্বতন্ত্র প্রকৃতির মানুষ। ব্রিজ খেলা বুদ্ধির খেলা। যাদের বুদ্ধি আছে তারা স্বভাবতই এই খেলার দিকে আকৃষ্ট হয়। কেউ কেউ জীবন যন্ত্রণা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়ার আশায় তাস খেলতে বসে। আমি অনেক দিন আগে একজনকে জানতাম যে পুত্র শোক ভোলবার জন্য ব্রিজ খেলতো। তিনজনের চোখ যেন যন্ত্রচালিত মানুষের মতন ব্যোমকেশের দিকে ফিরল। কেউ কোনো কথা বলল না, কেবল বিস্ফারিত চোখে চেয়ে রইল। ঘরের মধ্যে একটি গুরুভার নিস্তব্ধতা নেমে আসলো। নীরবে চা পান সম্পন্ন হলো। তারপর ব্যোমকেশ রুমালে মুখ মুছে সহজ সুরে নীরবতা ভঙ্গ করল। আমি কটকে গিয়েছিলাম, আজই বিকেলবেলায় ফিরেছি। ফেরার সঙ্গে সঙ্গে অজিত আমাকে নটবর নস্করের মৃত্যুর খবর জানালো। নটবর বাবুর সঙ্গে আমার পরিচয় ছিল না, কিন্তু তার মৃত্যু সংবাদ শুনে কৌতূহল হলো।
নিজের দোরগোড়ায় হত্যাকাণ্ড বড় একটা দেখা যায় না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আলাপ করে আসি। ভূপেশবাবু বললেন, ভাগ্যিস হত্যাকাণ্ড ঘটেছিল, তাই আমার ঘরে আপনার পায়ের ধুলো পড়ল। আমি কিন্তু নটবর নস্কর সম্বন্ধে কিছু জানি না, জীবিত অবস্থায় তাকে চোখেও দেখিনি। রামবাবু আর বনমালী বাবুর সঙ্গে সামান্য পরিচয় ছিল। ব্যোমকেশ রামবাবুর পানে তাকালো। রামবাবুর গাম্ভীর্যের ওপর যেন ঈষৎ শঙ্কার ছায়া পড়েছে। তিনি উসখুস করলেন, একবার গলা ঝাড়া দিয়ে কিছু বলবার চেষ্টা করলেন, আবার মুখ বন্ধ করে নিলেন। ব্যোমকেশ তখন বনমালী বাবুর দিকে চোখ ফিরিয়ে বললেন, নটবরবাবু কেমন লোক ছিলেন আপনি নিশ্চয়ই জানেন। বনমালী বাবু চমকিয়ে উঠে বললেন, হ্যাঁ, তা লোক মন্দ নয়, ভালো লোক ছিলেন। তবে এতক্ষণে রামবাবু বাকশক্তি ফিরে পেয়েছেন। তিনি বনমালী বাবুর অসমাপ্ত কথার মাঝখানেই বলে উঠলেন, দেখুন, নটবরবাবুর সঙ্গে আমাদের মোটেই ঘনিষ্ঠতা ছিল না। তবে যখন ঢাকায় ছিলাম তখন নটবরবাবু পাশের বাড়িতে থাকতেন, তাই সামান্য মুখ চেনাচিনি ছিল। ওর চরিত্র সম্বন্ধে আমরা কিছুই জানি না। ব্যোমকেশ প্রশ্ন করল, কতদিন আগে আপনারা ঢাকায় ছিলেন? রামবাবু ঢোক গিলে বললেন, 5-6 বছর আগে। তারপর দেশ ভাগাভাগির দাঙ্গা শুরু হলো, আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম। ব্যোমকেশ বনমালী বাবুকে জিজ্ঞেস করলেন, ঢাকায় আপনারা দুজনে একই অফিসে চাকরি করতেন বুঝি? বনমালী বাবু বললেন, আগে হ্যাঁ, গডফ্রে ব্রাউন কোম্পানির নাম শুনেছেন? মস্ত বিলিতি কোম্পানি, আমরা সেখানে। তার কথা শেষ হবার আগেই রামবাবু সহসা উঠে দাঁড়িয়ে বললেন, বনমালী, আজ 7টার সময় নারায়ণবাবুর বাসায় যেতে হবে, মনে আছে? আচ্ছা, আমরা এখন উঠি। হ্যাঁ। বনমালীকে সঙ্গে নিয়ে রামবাবু দ্রুত নিষ্ক্রান্ত হলেন। ব্যোমকেশ ঘাড় ফিরে তাদের নিষ্ক্রমণ ক্রিয়া দেখল। ভূপেশবাবু মৃদু মৃদু হাসতে লাগলেন, বললেন, ব্যোমকেশবাবু, আপনার প্রশ্নগুলি শুনতে খুবই নিরীহ, কিন্তু রামবাবুর হাতে ঘা লেগেছে। ব্যোমকেশ ভালো মানুষের মতো করে বলল, কেন আতে ঘা লাগলো বুঝতে পারলাম না, আপনি কিছু জানেন বুঝি? ভূপেশবাবু মাথা নেড়ে বললেন, কিছুই জানি না। দাঙ্গার সময় আমি অবশ্য ঢাকায় ছিলাম, কিন্তু ওদের সঙ্গে তখন পরিচয় ছিল না। ওদের অতীত সম্বন্ধে আমি কিছুই জানি না। দাঙ্গার সময় আপনিও ঢাকায় ছিলেন? হ্যাঁ, দাঙ্গার বছরখানেক আগে ঢাকায় বদলি হয়েছিলাম। দেশ ভাগ হবার পর ফিরে আসি। কিছুক্ষণ কোনো কথা হলো না। ব্যোমকেশ একটা সিগারেট ধরালো। ভূপেশবাবু কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বলল, ব্যোমকেশবাবু, আপনি যে গল্প বললেন, পুত্র শোক ভোলবার জন্য একজন ব্রিজ খেলতো, সেটা কি সত্যি গল্প? ব্যোমকেশ বলল, হ্যাঁ, সত্যি গল্প। অনেকদিন আগেকার কথা, আমি তখন কলেজে পড়তাম। কেন বলুন তো? ভূপেশবাবু উত্তর দিলেন না। উঠে গিয়ে দেরাজ থেকে একটা ফটোগ্রাফ এনে ব্যোমকেশের দিকে হাত বাড়িয়ে দিলেন। একটা 9-10 বছরের ছেলের ছবি, কৈশোরের লাবণ্যে মুখখানি টুলটুল করছে। ভূপেশবাবু অস্ফুট স্বরে বললেন, আমার ছেলে। ছবি থেকে ভূপেশবাবুর মুখের পানে উৎকণ্ঠিত চক্ষু তুলে ব্যোমকেশ বলল, ছেলে? ভূপেশবাবু ঘাড় নাড়লেন। মারা গেছে। ঢাকায় যেদিন দাঙ্গা শুরু হয় সেদিন স্কুলে গিয়েছিল, স্কুল থেকে আর ফিরে এলো না। দুর্বহ মৌন ভঙ্গ করে ব্যোমকেশ অর্ধোচ্চারিত প্রশ্ন করল, আর আপনার স্ত্রী? ভূপেশবাবু বললেন, সেও মারা গেছে। হার্ট দুর্বল ছিল, পুত্র শোক সইতে পারল না। আমি মরলাম না, ভুলতেও পারলাম না। 5-6 বছর কেটে গেছে, এতদিনে ভুলে যাওয়ার কথা, কিন্তু কাজ করি, তাস খেলি,
হেসে খেলে বেড়াই, তবু ভুলতে পারি না। ব্যোমকেশ বাবু, শোকের স্মৃতি মুছে ফেলবার কি কোনো ওষুধ আছে? ব্যোমকেশ গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, একমাত্র ওষুধ মহাকাল। পরদিন সকালে চা পান করতে করতে ব্যোমকেশ বলল, চলো শ্রীমৎ প্রণবানন্দ স্বামীকে দর্শনটা দিয়ে আসা যাক। কাল রাত্রে ভূপেশবাবুর জীবনের ট্র্যাজেডি শুনে মনটা ছায়াচ্ছন্ন হয়েছিল। প্রণব দারোগার সম্মুখীন হতে হবে শুনে আবার দমে গেল। বললাম, প্রণবানন্দ বাবাজিকে দর্শন করা কি একান্ত দরকার? ব্যোমকেশ বলল, পুলিশের সন্দেহ থেকে যদি মুক্ত হতে না চাও তাহলে দরকার নেই। না না, চলো চলো। 9:30টার সময় সিঁড়ি দিয়ে দোতলায় নেমে দেখলাম ভূপেশবাবুর দরজায় তালা লাগানো। তিনি নিশ্চয়ই অফিসে গিয়েছেন। 3 নম্বর ঘর থেকে রামবাবু ও বনমালী বাবু ধরাচুরো পড়ে বাইরে যাচ্ছিল। আমাদের দেখে আবার ঘরে ঢুকে পড়ল। ব্যোমকেশ আমার পানে চোখ বেঁকিয়ে হাসল। নিচের তলায় শিবকালীবাবুর অফিসের সামনে গিয়ে দেখলাম তিনি হিসাব দেখছেন। ব্যোমকেশ বাবুকে দেখে তিনি লাফিয়ে লাফিয়ে দরজার কাছে আসলেন, ব্যাকুল চোখে চেয়ে থাকলেন। তারপর বললেন, ব্যোমকেশ বাবু, কটক থেকে কবে এলেন? কখন এলেন? নটবর নস্করের কথা শুনেছেন তো? কি মুশকিল দেখুন দেখি, পুলিশ আমাকে ধরে টানাটানি করছে। ব্যোমকেশ বলল, শুধু আপনাকে নয়, অজিতকে নিয়েও টানাটানি করছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বাদামি র্যাপার। মানে হয় না, কোনো মানে হয় না। আপনি একটা ব্যবস্থা করুন। দেখি চেষ্টা করে। রাস্তায় নেমে ব্যোমকেশ দাঁড়িয়ে থাকলো, বলল, এসো গলিটা একবার দেখে যাই। গলিটা মানে আমাদের বাড়ির পাশের গলি, যে গলি দিয়ে বাদামি আলোয়ান গায়ে লোকটা নটবর বাবুকে গুলি করে পলায়ন করেছিল। অত্যন্ত সংকীর্ণ গলি, 2 জন মানুষ পাশাপাশি হাঁটতে পারে না। আমরা আগে পিছে গলিতে প্রবেশ করলাম। ব্যোমকেশ ইট বাঁধানো মেঝের ওপর দৃষ্টি রেখে ধীরে ধীরে অগ্রসর হতে থাকলো। তার মনে কি আছে জানি না, কিন্তু 3 দিন পরে গলির মধ্যে হত্যাকারীর কোনো নিশানা পাওয়া যাবে এটা আশা করাও দুরাশা। নটবরবাবুর ঘরের জানলা বন্ধ। ব্যোমকেশ সেখানে গিয়ে ইট বাঁধানো জমির ওপর সন্ধানী চক্ষু বুলাতে লাগলো। জানলাটি গলির দিক থেকে 4 ফুট উঁচুতে অবস্থিত। কপাট খোলা থাকলে গলিতে দাঁড়িয়েই স্বচ্ছন্দে ঘরের মধ্যে গুলি চালানো যায়। ওটা কিসের দাগ? ব্যোমকেশের আঙুলের নির্দেশ অনুসরণ করে দেখলাম ঠিক জানলার নিচে ইট বাঁধানো মেঝের ওপর পাশুটে রঙের একটা দাগ রয়েছে। ঠিকই 3 ইঞ্চি ব্যাসের নক্ষত্রাকার একটা দাগ। 2-3 দিনের পুরনো দাগ মনে হয়। বললাম, কিসের দাগ বলো তো? ব্যোমকেশ উত্তর দিল না। হঠাৎ গলির মধ্যে ডন ফেলার ভঙ্গিতে লম্বা হয়ে দাগের ওপর নাসিকা স্থাপন করলো। বিস্মিত হয়ে বললাম, ও কি, মাটিতে নাক ঘষছ কেন? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, নাক ঘষিনি, গন্ধ শুঁকছিলাম। শুঁকছিলে? কেমন গন্ধ? যদি জানতে চাও তুমিও শুঁকে দেখতে পারো। না, আমার দরকার নেই। তাহলে থানায় চলো। গলি থেকে বেরিয়ে থানার দিকে চললাম। 2-1বার ব্যোমকেশের মুখের পানে অপাঙ্গ দৃষ্টি নিক্ষেপ করলাম, কিন্তু রাস্তার গন্ধ শুকে সে কিছু পেয়েছে কিনা বোঝা গেল না। থানায় প্রণব দারোগা ঘর আলো করে বসে আছেন। তার চেহারা মোটের ওপর ভালোই, দোহারা উজ্জ্বল শ্যামবর্ণ শরীর। দোষের মধ্যে শরীরের খাড়াই মাত্র 5 ফুট 3 ইঞ্চি। ব্যোমকেশকে দেখে তার চোখে প্রথমে বিস্ময়, তারপর ছদ্মবিনয় ভাব ফুটে উঠল। তিনি বললেন, ব্যোমকেশ বাবু, সকালে উঠেই আপনার মুখ দেখলাম, কি সৌভাগ্য। ব্যোমকেশ বলল, আমারও সৌভাগ্য কম নয়। সকালবেলা বেঁটে মানুষ দেখলে কি ফল হয় তা শাস্ত্রে লেখা আছে। রথস্থং বামনং দৃষ্টা পূর্ণ জন্ম ন বিদ্যতে। প্রণব দারোগা থতমত খেয়ে গেল। ব্যোমকেশ চিরদিন প্রণব দারোগার ব্যঙ্গ বিদ্রুপ অগ্রাহ্য করে চলেছে,
কিন্তু আজ তার মেজাজ অন্যরকম। প্রণববাবু প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি গম্ভীর হয়ে বললেন, আমার চেহারা আকাশ প্রদীপের মতো নয়, তা স্বীকার করি। ব্যোমকেশ হাসল। স্বীকার না করে উপায় নেই। আকাশ প্রদীপের মাথায় আলো জ্বলে, ওইখানেই আপনার সঙ্গে তফাৎ। প্রণববাবুর মুখ কালো হয়ে উঠল। তিনি চেষ্টাকৃত কাষ্ঠ হাসি হেসে বললেন, কি করব বলুন, সকলের মাথায় তো গ্যাস লাইট জ্বলে না। কিছু দরকার আছে কি? ব্যোমকেশ বলল, আছে বই কি। প্রথমত, অজিত যে ফেরারি হয়নি তার প্রমাণস্বরূপ ওকে ধরে এনেছি। আপনি নির্ভয় থাকুন, আমি যদি ওর ওপর নজর রেখেছি, আমার দৃষ্টি এড়িয়েও পালাতে পারবে না। প্রণববাবু অপ্রস্তুতভাবে হাসবার চেষ্টা করল। ব্যোমকেশ নির্দয়ভাবে বলল, আপনি অজিতকে শহরবন্দি করে রেখেছেন একথা শুনে কমিশনার সাহেব কি বলবেন আমি জানি না, কিন্তু জানবার আগ্রহ আছে আমার। দেশে আইন আদালত আছে, জনসাধারণের স্বাধীনতার উপর অকারণ হস্তক্ষেপ করলে পুলিশ কর্মচারীরও সাজা হতে পারে। যা হোক, এসব পরের কথা। আমার দ্বিতীয় প্রশ্ন, নটবর নস্করের মৃত্যু সম্বন্ধে আপনি কোনো সংবাদ সংগ্রহ করতে পেরেছেন কিনা? প্রণববাবু এই প্রশ্নের রূঢ় উত্তর দেবেন কিনা চিন্তা করলেন, কিন্তু ব্যোমকেশকে তার বর্তমান মানসিক অবস্থায় ঘাঁটানো উচিত হবে না সেটা তিনি বুঝে ফেলেছেন। তাই তিনি ধীর স্বরে বললেন, ব্যোমকেশবাবু, এই কলকাতা শহরে জনসংখ্যা কত আপনার জানা আছে কি? ব্যোমকেশ তাচ্ছিল্য ভরে বলল, না, কখনো গুনে দেখিনি। 1,50,000 হবে। প্রণববাবু বললেন, ধরুন 50 লাখ। এই 1.5 কোটি মানুষের মধ্যে থেকে বাদামি আলওয়ান গায়ে একটি লোককে ধরা কি সহজ? আপনি পারবেন? সব খবর পেলে হয়তো পারি। বাইরের লোককে সব খবর জানানো যদিও আমাদের রীতি বিরুদ্ধ, তবু যতটুকু জানি আপনাকে বলতে পারি। বেশ, বলুন। নটবর নস্করের আত্মীয় স্বজনের কোনো সন্ধান পাওয়া গেছে কি? না, কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। আচ্ছা, ময়না তদন্তের ফলাফল কিরকম? বুকের হাড় ফুটো করে গুলি হৃৎপিণ্ডে ঢুকেছে। পিস্তলের সঙ্গে গুলি মিলিয়ে দেখা গেছে গুলি ওই পিস্তল থেকেই বেরিয়েছে। আর কিছু? শরীর সুস্থই ছিল, কিন্তু চোখে ছানি পড়বার উপক্রম হয়েছিল। পিস্তলের মালিকের কোনো খোঁজ পাওয়া গেছে? মার্কিন ফৌজি পিস্তল, কালোবাজারে কিনতে পাওয়া যায়, মালিকের নাম জানার উপায় নেই। ঘর তল্লাশ করে কিছু পেয়েছেন? দরকারি জিনিস যা পেয়েছি তা ওই টেবিলেই পড়ে আছে। একটা ডায়েরি, গোটা 5 টাকা, ব্যাংকের পাসবুক আর একটা আদালতের রায়ের বায়াপ্তা নকল। আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। ঘরের কোণে একটা টেবিল ছিল। ব্যোমকেশ উঠে সেই দিকে গেল। আমি গেলাম না। প্রণব দারোগা লোক ভালো নয়। তিনি যদি আপত্তি করেন, একটা অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হবে। বসে বসে দেখছিলাম ব্যোমকেশ ব্যাংকের খাতা পরীক্ষা করলো, ডায়েরির পাতা উল্টালো, স্ট্যাম্পের কাগজে লেখা আদালতি দলিল মন দিয়ে পড়ল। তারপর ফিরে এসে বলল, দেখা হয়েছে। প্রণব দারোগার দুষ্টু বুদ্ধি এতক্ষণে আবার চারা দিয়েছে। তিনি মিটিমিটি চেয়েছিলেন, বললেন, আমি যা যা দেখেছি আপনিও কি তাই দেখলেন? আসামির নাম ধাম সব জানতে পেরে গেছেন? ব্যোমকেশ বলল, হ্যাঁ, পেরেছি বই কি। ভুরু আকাশে তুলে প্রণববাবু বললেন, বলেন কি এরই মধ্যে? আপনার তো ভারী বুদ্ধি। তা দয়া করে আসামির নামটা আমায় বলুন, আমি তাকে গ্রেপ্তার করে ফেলি। ব্যোমকেশ চোয়াল শক্ত করে বলল, আসামির নাম আপনাকে বলবো না দারোগাবাবু, ওটা আমার নিজস্ব আবিষ্কার। আপনি এই কাজের জন্য মাইনে খান, আপনাকে নিজে থেকে খুঁজে বের করতে হবে। তবে একটু সাহায্য করতে পারি, মেষের পাশের গলিটা খুঁজে দেখবেন। আচ্ছা,
সেখানে আসামি তার পদচিহ্ন রেখে গেছে নাকি? না, পদচিহ্নের চেয়েও গুরুতর চিহ্ন রেখে গেছে। আর একটা কথা জানিয়ে যাই, 2-4 দিনের মধ্যেই আমি অজিতকে নিয়ে কটকে চলে যাব। আপনার যদি সাহস থাকে তাহলে আটকে রাখুন। চলো অজিত। থানা থেকে বাইরে বেরিয়ে আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কে আসামি, কে গো, ধরতে পেরেছো? ব্যোমকেশ ঘাড় নেড়ে বলল, থানায় আসার আগেই জানতে পেরেছিলাম, কিন্তু প্রণব দারোগা একটা বুদ্ধি নেই তা নয়, বিপরীত বুদ্ধি। ও কোনো কালেই নটবর নস্করের খুনিকে ধরতে পারবে না। প্রশ্ন করলাম, নটবর নস্করের খুনি কে, চেনা লোক? পরে বলবো, আপাতত এইটুকুনি জেনে রাখো যে নটবর নস্করের পেশা ছিল ব্ল্যাকমেল করা। তুমি বাসায় ফিরে যাও, আমি অফিস পাড়ায় যাচ্ছি। কলকাতাতেও গডফ্রে ব্রাউনের প্রকাণ্ড ব্যবসা আছে, তাদের অফিসে কিছু খোঁজ খবর পাওয়া যেতে পারে। আচ্ছা, আমার ফিরতে দেরি হবে। হাত নাড়িয়ে সে চলে গেল। আমি একাকী বাসায় ফিরলাম। ব্যোমকেশ ফিরল বেলা তখন 1:30। স্নানাহারের পর সে বলল, একটা কাজ করতে হবে। বিকেলবেলা তুমি গিয়ে রামবাবুকে, বনমালী বাবুকে এবং ভূপেশ বাবুকে চায়ের নেমন্তন্ন করে আসবে। সন্ধ্যের পর এই ঘরে সভা বসবে। তথাস্তু। কিন্তু কি ব্যাপার, গডফ্রে ব্রাউনের অফিসে গিয়েছিলে কেন? থানায় নটবর নস্করের জিনিসগুলোর মধ্যে একটা আদালতের রায় ছিল, সেটা পড়ে দেখলাম রাসবিহারী বিশ্বাস এবং বনবিহারী বিশ্বাস নামে 2 ভাই গডফ্রে ব্রাউন কোম্পানির ঢাকা ব্রাঞ্চে যথাক্রমে খাজাঞ্চি ও তস্য সহকারী ছিল। 7 বছর আগে তারা অফিসের টাকা চুরির অপরাধে ধরা পড়ে, মামলা হয় এবং বনবিহারীর 2 বছর ও রাসবিহারীর 3 বছর জেল হয়। সেই মোকদ্দমার রায় নটবর নস্কর জোগাড় করেছিল। তারপর তার ডায়েরি খুলে দেখলাম প্রতি মাসে সে রাসবিহারী ও বনবিহারী বিশ্বাসের কাছ থেকে 80 টাকা পায়। গডফ্রে ব্রাউনের অফিসে গিয়ে চুরি ঘটিত মামলার কথা যাচাই করে এলাম। সত্যি ঘটনা, সন্দেহ রইল না নটবর তাদের ব্ল্যাকমেল করছিল। কিন্তু রাসবিহারী, বনবিহারী এরা কারা? এদের কোথায় খুঁজে পাবো? বেশি দূরে খুঁজতে হবে না, এই মেসের 3 নম্বর ঘরে তাদের পাওয়া যাবে। রামবাবু আর বনমালী বাবু? আজ্ঞে হ্যাঁ আমার বন্ধু, তুমি কাছাকাছি আন্দাজ করেছিলে। ওরা মাস্তুতো ভাই নয়, সাক্ষাৎ সহোদর ভাই। তবে যদি চোরে চোরে মাস্তুতো ভাই এই প্রবাদ বাক্যের মর্যাদা রাখতে চাও, তাহলে মাস্তুতো ভাই বলতে পারো। কিন্তু এরা তো নটবর নস্করকে খুন করতে পারে না। নটবর যখন খুন হয় তখন তো ওরা... হাত তুলে ব্যোমকেশ বলল, ধৈর্য ধারণ করো, আগাগোড়া কাহিনী আজ চায়ের সময় শুনতে পাবে। মারোয়ারি দোকানের রকমারি ভাজাভুজি ও চা দিয়ে অতিথি সৎকারের ব্যবস্থা হয়েছে। প্রথমে দেখা দিলেন ভূপেশ বাবু। ধুতি পাঞ্জাবের ওপর কাঁধে পাট করা ধূসর রঙের শাল, মুখে উৎসুক হাসি। বললেন, ব্রিজ খেলার ব্যবস্থা আছে নাকি? ব্যোমকেশ বলল, আপনারা যদি খেলতে চান ব্যবস্থা করা যাবে। কিছুক্ষণ পরে রামবাবু ও বনমালী বাবু আসলেন। গায়ে গলা বন্ধ কোট, চোখে সতর্ক দৃষ্টি। ব্যোমকেশ বলল, আরে আসুন আসুন। পানাহারের সঙ্গে ব্যোমকেশ সরস বাক্যালাপ করতে লাগলো। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম রামবাবু ও বনমালী বাবুর আড়ষ্ট ভাবটা শিথিল হয়ে গেছে। তারা সহজভাবেই কথাবার্তায় যোগ দিয়েছেন। মিনিট 20 পরে জলযোগ সমাপ্ত করে রামবাবু চুরুট ধরালেন। ব্যোমকেশ ভূপেশবাবুকে সিগারেট দিয়ে সিগারেটের টিন বনমালী বাবুর সামনে ধরল। আপনি একটা নিন বনবিহারী বাবু। বনমালী বাবু বললেন, আগে আমি সিগারেট খাই না বলে তিনি একেবারে ফ্যাকাশে হয়ে গেলেন। আগে আমার নাম... আপনাদের 2 ভাইয়ের প্রকৃত নাম আমি জানি, রাসবিহারী এবং বনবিহারী বিশ্বাস। ব্যোমকেশ নিজের চেয়ারে গিয়ে বসল। নটবর নস্কর আপনাদের ব্ল্যাকমেল করছিল, আপনারা মাসে মাসে তাকে 80 টাকা দিচ্ছিলেন। রাসবিহারী ও বনবিহারী মূর্তির মতন বসে রইল। ব্যোমকেশ নিজের সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল,
নটবর নস্কর লোকটা ছিল অতি বড় শয়তান। যখন ঢাকায় ছিল তখন প্রকাশ্যে দালালির কাজ করত, আর সুবিধা পেলে ব্ল্যাকমেলের ব্যবসা চালাতো। আপনারা দুই ভাই যখন জেলে গেলেন তখন সে ভবিষ্যতের কথা ভেবে আদালতের রায়ের নকল জোগাড় করে রাখলো। মতলব আপনারা জেল থেকে বেরোবেন, আবার যখন চাকরি বাকরি করবেন তখন আপনাদের রক্ত শোষণ করবে। তারপর একদিন দেশ ভাগাভাগি হয়ে গেল। ঢাকায় নটবরের ব্যবসা আর চলল না, সে কলকাতায় পালিয়ে এলো। কিন্তু এখানে তার জানাশোনা লোকের সংখ্যা কম, বৈধ এবং অবৈধ কোনো রকম ব্যবসারই সুবিধা নেই, ব্ল্যাকমেল করার উপযুক্ত পাত্র নেই। তার ব্যবসায় ভাটা পড়ল। এই মেশে এসে একটা ঘর নিয়ে সে রইল। সামান্য যা টাকা সঙ্গে আনতে পেরেছিল তাই দিয়ে জীবন নির্বাহ করতে লাগলো। এখানে থাকতে থাকতে হঠাৎ একদিন সে আপনাদের দেখল এবং চিনতে পারল। আপনারা এই মেশেই থাকেন। খোঁজ খবর নিয়ে সে জানতে পারল যে আপনারা ছদ্মনামে এক ব্যাংকে চাকরি করেন। নটবর নস্কর রোজগারের একটা রাস্তা পেয়ে গেল। ভগবান যেন আপনাদের হাত পা বেঁধে তার হাতে সঁপে দিলেন। নটবর আপনাদের বলল, টাকা দাও, না হলে তোমাদের প্রকৃত পরিচয় জানিয়ে দেব। আপনারা নিরুপায় হয়ে মাসে মাসে টাকা গুনতে লাগলেন। টাকা অবশ্য বেশি নয়, মাসে 80 টাকা। কিন্তু নটবরের পক্ষে তাই বা মন্দ কি, অন্তত মেসের খরচাটা উঠে আসে। এইভাবেই চলছিল। আপনাদের প্রাণে সুখ নেই, কিন্তু নটবরের হাত ছাড়ানোর উপায়ও নেই। একমাত্র উপায়, যদি নটবরের মৃত্যু হয়। ব্যোমকেশ থামল। রুদ্ধশ্বাস নীরবতা ভেঙে বনবিহারী হাউমাউ করে উঠল, এই তো ভাই ব্যোমকেশ বাবু, আমরা নটবর নস্করকে মারিনি। নটবর যখন মরে তখন আমরা ভূপেশ বাবুর ঘরে ছিলাম। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে ওপরের দিকে ধোঁয়া ছাড়ল। অবহেলা ভরে বলল, কে নটবরকে খুন করেছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, মাথা ব্যথা পুলিশের। কিন্তু আপনারা ব্যাংকে চাকরি করেন। ব্যাংকে যদি কোনোদিন টাকার গরমিল হয় তখন আমাকে আপনাদের আসল পরিচয় প্রকাশ করতে হবে। এবার রামবাবু ওরফে রাসবিহারী বাবু কথা বলল, ব্যাংকে টাকার গরমিল হবে না। আমরা একবার যে ভুল করেছি দ্বিতীয়বার সে ভুল করব না। ভালো কথা, তাহলে আমি আর অজিত নীরব থাকব। ব্যোমকেশ ভূপেশবাবুর পানে তাকিয়ে প্রশ্ন করল, আর আপনি? ভূপেশবাবুর মুখে বিচিত্র হাসি খেলে গেল। তিনি মৃদুস্বরে বললেন, আমিও নীরব, আমার মুখ দিয়ে একটি কথাও বেরোবে না। অতঃপর ঘর কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর রামবাবু উঠে দাঁড়ালেন, হাত জোর করে বললেন, আপনাদের দয়া জীবনে ভুলব না। আচ্ছা, আজ আমরা যাই। আমার শরীরটা একটু অসুস্থ বোধ হচ্ছে। হ্যাঁ, আসুন। ব্যোমকেশ তাদের দরজা পর্যন্ত এগিয়ে দিল, তারপর দরজা বন্ধ করে দিয়ে ফিরে এসে বসল। ভূপেশবাবু ব্যোমকেশের দিকে চেয়ে মৃদু মৃদু হাসছিল দেখলাম। ব্যোমকেশও প্রত্যুত্তরে হাসল। ভূপেশবাবু বলল, রামবাবু আর বনমালী বাবুর সঙ্গে নটবর নস্করের অবৈধ যোগাযোগ আছে আমি জানতাম না। ওটা সমাপতন। আপনি বোধহয় সব বুঝতে পেরেছেন, কেমন? ব্যোমকেশ গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সব বুঝতে পারিনি, তবে মোট কথা বুঝেছি। ভূপেশবাবু বললেন, আপনি তাহলে গল্পটা বলুন। আমার যদি কিছু বলার থাকে আমি পরে বলবো। ব্যোমকেশ ভূপেশবাবুকে একটি সিগারেট দিল, নিজে একটি ধরালো, আমার দিকে চেয়ে ধীরে ধীরে বলতে আরম্ভ করলো, তুমি নটবরের মৃত্যুর একটা বিবরণ লিখেছ। সেটা পড়ে আমার খটকা লাগলো। পিস্তলের আওয়াজ এত জোরে হয় না, এ যেন ছড়রা বন্দুকের আওয়াজ কিংবা বোমা ফাটার আওয়াজ। অথচ নটবর মরেছে পিস্তলের গুলিতে। রামবাবু এবং বনমালী বাবুর মধ্যে চেহারার সাদৃশ্য তুমি লক্ষ্য করেছিলে।
আমি তাদের সঙ্গে কথা বলে দেখলাম তারা কিছু লুকোবার চেষ্টা করছে। নটবরের ঘরে তাদের যাতায়াত ছিল, সুতরাং তাদের সম্বন্ধে আমার মনে কৌতূহল হলো। কিন্তু যখন বন্দুকের আওয়াজ হয় তখন ওরা দোতলায় ভূপেশবাবুর ঘরে ছিলেন। ভূপেশবাবুর ঘরের পরিস্থিতি অতিশয় নিরুদ্বেগ ও স্বাভাবিক। তিনি নিজের ঘরে আছেন 6:25 রাসবিহারী ও বনবিহারী তাস খেলতে এলেন, কিন্তু অজিত না আসা পর্যন্ত তাস খেলা আরম্ভ হচ্ছে না। 2 মিনিট পরে সিঁড়িতে অজিতের ফটফট চটির শব্দ শোনা গেল। ভূপেশবাবু উঠে গিয়ে গলির দিকে জানলা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে গলিতে দুম করে শব্দ হলো। রাসবিহারী ও বনবিহারী জানলার কাছে গেলেন। ভূপেশবাবু বললেন, ওই গলি দিয়ে বেরিয়ে গেল, দেখতে পেলেন? গায়ে বাদামি রঙের আলোয়ান, ইত্যাদি ইত্যাদি। গলির মুখের কাছে সদর রাস্তা দিয়ে লোক যাতায়াত করছিল। রাসবিহারী ও বনবিহারী তাদেরই একজনকে দেখে ভেবেছে সে গলি থেকে বেরিয়ে যাচ্ছে। গলির মুখের কাছে সদর রাস্তা দিয়ে লোক যাতায়াত করছিল। রাসবিহারী ও বনবিহারী তাদেরই একজনকে দেখে ভাবল সে গলি থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের সন্দেহ রইল না যে ভূপেশবাবু ঠিক কথাই বলছেন। তাদের বিশ্বাস হলো যে তারাও লোকটাকে গলি থেকে বেরিয়ে যেতে দেখলেন। এই ধরনের ভ্রান্তি চেষ্টা করলে সৃষ্টি করা যায়। পরে নটবরের ঘরের জানলার ওপর পিস্তলটা পাওয়া গেল। স্বভাবতই প্রশ্ন জাগে, আততায়ী পিস্তলটা ফেলে গেল কেন? অস্ত্র ফেলে যাওয়ার কোনো ন্যায্য কারণ নেই। আমার সন্দেহ হলো এই সহজ স্বাভাবিক পরিস্থিতির আড়ালে মস্ত একটা ধাপ্পাবাজি রয়েছে। মেসের চাকর হরিপদ সন্ধে 6টার সময় শুনেছিল নটবরের ঘরে লোক আছে। যদি সেই লোকটাই নটবরকে খুন করে থাকে এবং নিজের অ্যালিবাই তৈরির জন্য মৃত্যুর সময়টা এগিয়ে এনে থাকে, 15-20 মিনিটের তফাৎ ময়না তদন্তে ধরা পড়ে না। আমার দৃঢ় বিশ্বাস হলো খুন যেই করুক সে বাইরের লোক নয়, মেসের লোক। কিন্তু লোকটাকে শিবকালীবাবু, রাসবিহারী, বনবিহারী কিংবা অন্য কেউ? কার মোটিভ আছে জানি না, কিন্তু সুযোগ আছে একমাত্র শিবকালীবাবুর। অন্য সকলের অকাট্য অ্যালিবাই আছে। মনটা বাষ্পাচ্ছন্ন হয়ে রইল, কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না। লক্ষ্য করছিলাম যে ভূপেশবাবুর ঘরের নিচে নটবরের ঘর এবং গলির দিকে ভূপেশবাবুর জানলার নিচে নটবরের জানলা, কিন্তু পটকার কথা একেবারেই মনে আসেনি। হ্যাঁ, পটকা, যে পটকা আছাড় মারলে কিংবা উঁচু থেকে শক্ত মেঝের ওপর ফেললে আওয়াজ হয়, সেই পটকা। আজ সকালে থানায় যাচ্ছিলাম, যদি থানায় গিয়ে কিছু নতুন খবর পাই সেই আশায়। বেরোবার সময় মনে হলো দেখি তো গলির মধ্যে নটবরের জানলার কাছে কোনো চিহ্ন পাই কিনা। চিহ্ন পেলাম। ঠিক নটবরের জানলার নিচে ইট বাঁধানো মেঝের ওপর পটকা ফাটার পাঁশুটে দাগ। শুকে দেখলাম অল্প বারুদের গন্ধও রয়েছে। আর সন্দেহ রইল না, চমৎকার একটি অ্যালিবাই সাজানো হয়েছে। কে অ্যালিবাই সাজিয়েছে? ভূপেশবাবু ছাড়া আর কেউ হতে পারে না, কারণ তিনিই জানলা খুলেছিলেন। রাসবিহারী এবং বনবিহারী জানলার কাছে এসেছিলেন আওয়াজ হওয়ার পর। সেদিন সন্ধ্যে 6টার সময় ভূপেশবাবু অন্ধকারে গা ঢাকা দিয়ে নিঃশব্দে নিচে নেমে গিয়েছিলেন। পিস্তল আগে থাকতেই জোগাড় করা ছিল। তিনি নটবরের ঘরে ঢুকে নিজের পরিচয় দিয়ে তাকে গুলি করেন। গলির দিকে জানলা খুলে দিয়ে সেখানে পিস্তল রেখে নিজের ঘরে ফিরে এলেন। ভাগ্যক্রমে কেউ তার যাতায়াত দেখতে পেল না, কিন্তু যদি কেউ দেখে ফেলে থাকে তাই অ্যালিবাই দরকার। তিনি নিজের ঘরে এসে অপেক্ষা করতে লাগলেন। 10 মিনিট পরে রাসবিহারী ও বনবিহারী তাস খেলতে এলেন, কিন্তু অজিত তখনও আসেনি। তাই তিনজনে অপেক্ষা করতে লাগলেন। তারপর ভূপেশবাবু সিঁড়িতে অজিতের চটির ফটফট শব্দ শুনতে পেলেন। তিনি তৈরিই ছিলেন। তার মুঠোর মধ্যে ছিল একটি মার্বেলের মতন পটকা। ঘরের বন্ধ হওয়ার অজুহাতে তিনি গলির দিকে জানালা খুলে দিলেন
এবং সঙ্গে সঙ্গে মুঠো থেকে পটকাঠি জানালার বাইরে ফেলে দিলেন। নিচে দুম করে পড়ে শব্দ হলো। রাসবিহারী বনবিহারী ছুটে জানালার কাছে গেলেন। ভূপেশবাবু তাদের বাদামি আলোয়ান গায়ে কাল্পনিক আততায়ী দেখালেন। তারপর ভূপেশবাবুকে আর কিছু করতে হলো না। স্বাভাবিক নিয়মে যথাসময়ে লাশ আবিষ্কৃত হলো, পুলিশ এলো, লাশ নিয়ে চলে গেল। জবনিকা পতন। ব্যোমকেশ চুপ করল। ভূপেশবাবু এতক্ষণ নির্বাত নিষ্কম্প বসেছিল, এখন তিনি নিশ্চল বসে রইলেন। ব্যোমকেশ তার দিকে তাকিয়ে ভুরু বেঁকিয়ে বলল, কোথাও ভুল পেলেন কি? ভূপেশবাবু একবার নড়ে চড়ে বসলেন। স্মিত মুখে মাথা নেড়ে তিনি বললেন, না, ভুল পাইনি। ভুল আমি করেছিলাম ব্যোমকেশ বাবু। আপনি যে এত তাড়াতাড়ি ফিরে আসবেন তা ভাবিনি। ভেবেছিলাম আপনি ফিরে আসতে আসতে নটবরের মামলা ঠান্ডা হয়ে যাবে। ব্যোমকেশ একটু হাসল, বলল, দুটো প্রশ্নের উত্তর পাইনি। এক, আপনার মোটিভ কি? দুই, পিস্তলের আওয়াজ চাপা দিলেন কেমন করে? বন্ধ ঘরের মধ্যে পিস্তল ছুঁড়লেও আওয়াজ বাইরে যাওয়ার প্রচন্ড সম্ভাবনা। দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিচ্ছি। ভূপেশবাবু কাঁধ থেকে পাট করা শালটা দু হাতে আমাদের সামনে মেলে ধরলেন। দেখলাম নতুন শালের গায়ে একটি ক্ষুদ্র চিহ্ন আছে। তিনি বললেন, এই শাল গায়ে জড়িয়ে নটবরের ঘরে গিয়েছিলাম। শালের ভিতর হাতে পিস্তল ছিল। নটবরকে শালের ভিতর থেকে গুলি করেছিলাম। গুলির আওয়াজ শালের মধ্যেই চাপা পড়েছিল, বাইরে যেতে পারেনি। ব্যোমকেশ আস্তে আস্তে ঘাড় নাড়ল, বলল, আর প্রথম প্রশ্নের উত্তর? আমি কতকটা আন্দাজ করেছি। কাল আপনি ছেলের ফটো দেখিয়েছিলেন। যা হোক, আপনিই বলুন। ভূপেশবাবু কপালের শিরা দপদপ করে উঠল, কিন্তু তিনি সংযত স্বরেই বললেন, ছেলের ফটো দেখিয়েছিলাম কারণ আমি বুঝতে পেরেছিলাম আপনি সত্য আবিষ্কার করবেন। তাই আগে থেকে নিজের সাফাই গেয়ে রেখেছিলাম। ঢাকায় যেদিন দাঙ্গা বাঁধে সেদিন নটবর আমার ছেলেকে স্কুল থেকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল। সেদিন সন্ধ্যার পর সে আমার বাসায় এসে বলল 10,000 টাকা পেলে আমার ছেলেকে ফিরিয়ে দেবে। নগদ 10,000 টাকা আমার কাছে ছিল না। যা ছিল সব দিলাম। আমার স্ত্রীর গায়ের সমস্ত গয়না খুলে দিলাম। নটবর সব নিয়ে চলে গেল, কিন্তু আমি ছেলেকে ফিরে পেলাম না। নটবরের দেখাও পেলাম না। তারপর কয়েক বছর কেটে গেছে। আমি স্ত্রী পুত্র হারিয়ে কলকাতায় চলে এসেছি। হঠাৎ একদিন রাস্তায় নটবরকে দেখতে পেলাম। তারপর ব্যোমকেশ বলল, বুঝেছি, আর বলবার প্রয়োজন নেই ভূপেশবাবু। ভূপেশবাবু কিছুক্ষণ চুপচাপ থেকে শেষে বললেন, এখন আমার সম্বন্ধে আপনি কি করতে চান? ব্যোমকেশ ওপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, সাহিত্য সম্রাট শরৎচন্দ্র কোথায় যেন একবার বলেছিলেন, দাঁড় কাক মরলে ফাঁসি হয় না। আমার বিশ্বাস শকুনি মরলেও ফাঁসি হওয়া উচিত নয়। আপনি নিশ্চিন্ত থাকুন। শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের? সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।